যারা সোনা কিনতে যাচ্ছেন তাদেরও এটা জানা প্রয়োজন। এই যে পিওরিটির তো একটা ডিফারেন্স হয়, কিন্তু এই যে গহনার যে কোয়ালিটি বা এগুলোতে কি কি ফারাক পড়ে? যে পিওর গোল্ড যেটা আছে সেটাকে বলা হয় 24 ক্যারেট গোল্ড। এবারে এই 24 ক্যারেটের সোনার মধ্যে তামা, রূপো এবং আদার্স কিছু মেটেল মিলিয়ে মিক্স করে 22 যদি বানাতে 22 বানাই, 23 বানাতে 23 বানাই, অ্যাজ ফর কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা জুয়েলারি বানাই, কিন্তু এতে কোয়ালিটিতে কোনো ফারাক পড়ে না। বহু মানুষ তো যারা গোল্ড কয়েন হোক বা বিস্কিট হোক যেগুলো যারা কিনতো, যদি সেই সেকশনটা গোল্ড থেকে বিমুখ হয়ে যায়, যেখানে সোভরেন গোল্ড বন্ড বন্ধ হয়ে গেছে, তাহলে তো গোল্ডের ওপর যে ইনভেস্টমেন্ট, গোল্ডের ওপর যে অ্যাট্রাকশন, সেটাও তো কমে। তাহলে সেটাও তো লং টার্মে গিয়ে তোমাদের ইন্ডাস্ট্রির উপরে এফেক্ট ফেলতে পারে না। আলমদা, আমি একটা একটা করে না কাউন্টার কোশ্চেন করবো তোমাকে, ঠিক আছে? তুমি সেইটা অনুযায়ী বলো। মানে তুমি এমন এমন সলিউশন বললে যেটা সত্যি আমার কাছেও মাথায় ছিল না। আমি ভাবছিলাম যে এইগুলো সলিউশন কি হতে পারে, যে মানে যেহেতু গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে আমাদের ইনফ্যাক্ট ডলারের ভিত্তিতে আমাদের টাকার দাম যেভাবে পড়ছে, সেটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। প্রথম কথা আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে ধরো এই যে তুমি মর্টগেজের কথা বলছিলে, এখন তো বিভিন্ন, আমি কোনো কোম্পানির নাম বলছি না, কিন্তু এই যে গোল্ড লোন বা ইত্যাদি তো বিভিন্ন ধরনের স্কিম মার্কেটে চলে। তাহলে সেগুলো কি এনাফ নয় যে এই যে মর্টগেজ স্কিমটা রয়েছে সেটার বদলে এইগুলোকে একটু বেশি ইউজ করার জন্য? না, দেখো, গোল্ড লোনটা কি হয় যে আপনি আপনার জুয়েলারি হুম কোনো একটা গোল্ড লোন কোম্পানির কাছে গেলেন কিংবা ব্যাংকে গেলেন, সেখানে জুয়েলারি দিলেন, হুম সেইটা কি হলো, সে রেখে যার কলাটল রেখে আপনাকে লোন দেয় আর সিকিউরিটি গ্যারান্টি হিসাবে। আবার যখন আপনি টাকা ফেরত দেবেন তখন আপনার জুয়েলারিটিকে ফেরত দিয়ে দিচ্ছে। হুম এতে কি হচ্ছে যে আপনার জুয়েলারিটা ইন্ডিয়ান ইকোনমিতে সার্কুলেশনে কিন্তু আসছে না, ওটা শুধু ওটা রিজার্ভ রয়ে যাচ্ছে। আমি চাইছি আমাদের ভারতের যে 15,000 টন যে সোনাটা কোনো কাজে লাগছে না, সেইটা যদি আমরা সার্কুলেশনে আনতে পারি, গভর্নমেন্ট পলিসি করে সেটাকে সার্কুলেশনে আনুক। আলমদা, এবার আমি একটা প্রশ্নে আসছি, যেখানে যে সলিউশনগুলো বললে সেগুলো ডেফিনেটলি আমার সত্যি কথা বলতে নিজেরও মাথায় আসেনি। তোমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তোমরা জানবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি কাস্টমার পয়েন্ট অফ ভিউতে বলছি যে ধরো সরকার বলল যে 24 ক্যারেট বা এই ধরনের সোনা এখন কম বিক্রি হোক বা ব্যান লাগালো। যে কাস্টমারের অভ্যাস হয়ে গেছিল হলমার্ক দেখে কেনার, বা যে কাস্টমারের হ্যাবিট হয়ে গেছিল যে একদম খাঁটি সোনার গয়না কিনছি, এই যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ডিং চলতো যে খাঁটি সোনার গয়না ইত্যাদি ইত্যাদি, সেইখান থেকে খাদযুক্ত সোনা, সেখানেও তো কাস্টমার এফেক্টেড হবে। কাস্টমার তো এটাও ভাববে যে এখন 24 ক্যারেট পাওয়া যাচ্ছে না, এখন আমি নেবো না, পরে নেবো। তাহলে গভর্নমেন্ট যদি পলিসি আনেও, তখনও তো তোমাদের সেই যে সেলস রয়েছে সেখানে এফেক্টেড হতে পারে। না, এতে কোনো জুয়েলার্স ম্যানুফ্যাকচারের কোনো লস হবে না, কারণ আমরা 14 ক্যারেটের জুয়েলারি বিক্রি করি আর 22 ক্যারেটের জুয়েলারি বিক্রি করি, আমাদের মেকিং চার্জ কিংবা বেস্টেজ একই থাকবে। তুমি একটা জিনিস আমাকে বোঝাতে পারবে, এই যে এই স্ট্যাটটা কি অ্যাভেলেবেল আছে যে কত পার্সেন্ট কাস্টমার 24 ক্যারেট বা 22 ক্যারেট কিনতে চায়, আর কত পার্সেন্ট কাস্টমার এই 14 ক্যারেট বা দেখো, কেনে? ভারতের লোকের মেন্টালিটি কি, এরা একটু ভালো পিওরিটির সোনা কিনতে চায়। তো এখানে স্টেট বাই স্টেট, যেমন আমরা ইস্টার্ন জোনে যদি দেখি, এখানে 80% হচ্ছে আমাদের ভালো 22 ক্যারেটের সোনা বেশি কিনতে চায়, 20% হচ্ছে এখানে 18 ক্যারেটের জুয়েলারি কিনে। আবার আমরা যদি নর্থে যাই, যেমন ইউপি, বিহার, এখানে আবার কি হয়, 18 ক্যারেট 14 ক্যারেটের জুয়েলারি বেশি বিক্রি হয়। আবার যদি সাউথে যাই, সেখানে কি হয়, ম্যাক্সিমামটাই 22 ক্যারেটের বিক্রি হয়। ভারত সরকার এই জন্যে কী করেছে, টোটাল 7 রকমের সোনা বিক্রির উপরে একটা দিশা নির্দেশ দিয়েছে। হলমার্কিং 7 রকমের হলমার্কিং হয়, যেখানে 24 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, 14 ক্যারেট, 9 ক্যারেট। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিন্তু এইটাই। তার মানে হলমার্কিং মানে আপনি সবগুলোই কিন্তু হলমার্কিং। হ্যাঁ 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 হ্যাঁ, পিওরিটির মার্কিং সবাতে। কিন্তু আমি বলছি যে কাস্টমারটা 22 ক্যারেটের কাস্টমার, সেই কাস্টমারটা যদি 22 বা 24 ক্যারেট ব্যান হয়ে যায়, সে কি আদৌ 18 ক্যারেটের দিকে শিফট করবে, নাকি তখনও আদতে সেলসে এফেক্টই হয়ে যাবে? মানে তখন সেই কাস্টমার ভাববে যে আমি ওয়েট করে যাই, পরে কিনবো। না, আমি বলবো যে যার দরকার আছে সোনা, ধরো কারো বিয়ে, কাউকে গিফট করবে,
তার দরকার, বলছে তার তো লাভ যে সে 100 গ্রাম যদি 22 ক্যারেটের সোনা কিনতে যেত, তাতে যে টাকাটা পড়তো সেইটাই 18 ক্যারেটে গেলে অনেক কম টাকা পড়বে। হুম। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু 18 ক্যারেট 14 ক্যারেটেরই বেশি গোল্ড বিক্রি হয়। আচ্ছা। ভারতের লোকের মেন্টালিটি কোথাও না কোথাও আছে যে বেশি ভালো পিউরিটি মানে ভালো জুয়েলারি, অ্যাকচুয়ালি সেটা নয় কিন্তু। আচ্ছা, এইটা তো আমি আসতাম। আচ্ছা, এইটা আমাকে একটু বোঝাও তো, এই যে 18 ক্যারেটের গোল্ড, 22 ক্যারেটের গোল্ড, যারা সোনা কিনতে যাচ্ছেন হুম। তাদেরও এটা জানা প্রয়োজন যে এর এই যে পিওরিটির তো একটা ডিফারেন্স হয়, কিন্তু এই যে গহনার যে কোয়ালিটি বা এগুলোতে কি কি ফারাক পড়ে? কারণ তোমরা তো ম্যানুফ্যাকচার, তোমরা তো সব থেকে বেশি Yes. জানো। দেখো, যে পিওর গোল্ড যেটা আছে সেটাকে বলা হয় 24 ক্যারেট গোল্ড। এবারে এই 24 ক্যারেট গোল্ড দিয়ে কি কি পাওয়া যায়? 24 ক্যারেটে গোল্ডের বুলিয়েন পাওয়া যায়, বুলিয়েন আর কয়েন, বুলিয়ান মানে? যেটা হচ্ছে বিস্কিট, গোল্ড বিস্কিট বলে, গোল্ড বিস্কিট। গোল্ড বিস্কিট কিংবা গোল্ড কয়েন। হুম। এবারে এই 24 ক্যারেটের বিস্কিট সোনার মধ্যে কি করতে হয়, তামা, রূপো এবং আদার্স কিছু মেটেল মিলিয়ে মিক্স করে এটা আমাদেরকে 18 ক্যারেট যদি আমরা জুয়েলারি বানাতে চাই তাহলে 18 ক্যারেট বানাই, 24 যদি 22 যদি বানাতে হয় 22 বানাই, 23 বানাতে হয় 23 বানাই, অ্যাজ ফর কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা জুয়েলারি বানাই। হুম। কিন্তু এতে জুয়েলারি ডিজাইনে কোয়ালিটিতে কোনো ফারাক পড়ে না। ওকে, অর্থাৎ কোয়ালিটি ঠিক থাকে। Yeah. লংজিভিটি? লংজিভিটি বরঞ্চ যত লো পিউরিটি জুয়েলারি হবে তত লংজিভিটি ভালো হবে, কেন? কারণ ওতে স্ট্রেংথ বেশি থাকে। ওকে। গোল্ডটা তো এমনি নরম ধাতু, যত আচ্ছা। পিওর হবে তাতে স্ট্রেংথ কমে যায়। আমরা উল্টো ভাবতাম মার্কেটিং দেখে বা ইত্যাদি দেখে যে যত বেশি ক্যারেট হবে তত বেশি স্টেবল হবে। না, এটা নয়, এটা Okay. নয় কিন্তু। আচ্ছা, এইবার আমি সেকেন্ড আর একটা পয়েন্টে আসছি, যেটা তুমি বলছিলে যে এই যে গোল্ড কয়েন বা বিস্কিট এগুলো বন্ধ করে দেওয়ার, এখানে একটা সমস্যা আছে। আমি তোমায় বলছি যে ধরো বহু মানুষ তো যারা গোল্ড কয়েন হোক বা বিস্কিট হোক যেগুলো যারা কিনতো, তারাও তো ইনভেস্টমেন্ট পারপাসেই কিনতো, এবং যারা মোটামুটি ইনভেস্টমেন্ট পারপাসে কেনে তারা তো একটা বড় অংশের গোল্ড কেনে। হুম। যদি সেই সেকশনটা গোল্ড থেকে বিমুখ হয়ে যায়, যেখানে সোভরিন গোল্ড বন্ড বন্ধ হয়ে গেছে, তাহলে তো গোল্ডের ওপর যে ইনভেস্টমেন্ট, গোল্ডের ওপর যে অ্যাট্রাকশন, সেটাও তো কমবে। তাহলে সেটাও তো লং টার্মে গিয়ে তোমাদের ইন্ডাস্ট্রির ওপরে এফেক্ট ফেলতে পারে। না, জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কেউ যদি বুলিয়েন কিংবা কয়েন কিনে, হুম। তার জন্য জুয়েলারি ইন্ডাস্ট্রির লাভও নেই, ক্ষতিও নেই। আচ্ছা। কারণ বুলিয়েনটা তো মেকিং চার্জ আর বেস্টেজের সঙ্গে কোনো কানেকশন নেই। আর আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলবো, হুম। এই দেশের নাগরিককে বলবো যে দেখুন, যারা বর্ডারে যে লড়াই করছে তাদের একলার দায়িত্ব নয় দেশকে রক্ষা করার। আমরা প্রত্যেকটা নাগরিক, আমাদেরও কর্তব্য এই দেশের ভালোর জন্য কিছু না কিছু কন্ট্রিবিউশন করা। হুম। আজকে দেশ যখন বিপদে আছে তখন আমাদেরও তো একটু কর্তব্য যে আমরা আমাদের গোল্ড ইনভেস্টমেন্টের যে পোর্টফোলিওটা আমরা করতাম, কি গোল্ডে ইনভেস্টমেন্ট করতাম বুলিয়ন কিংবা কয়েন ফরম্যাটে, সেটা কিছুদিনের জন্য রুখে যাই। আমরা ল্যান্ডে করি কিংবা আরো শেয়ার, অনেক রিয়েল অপশন এস্টেট, আছে, অনেক অপশন আছে। অনেক অপশন আছে, সেখানে করি, গোল্ডটা না করি। তাহলে আমরা ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি আমরা দেশের একটা ভালো নাগরিকের পরিচয় দেবো এবং দেশের উপকার করব আমরা। অনেকে এই যে গোল্ডের যে গয়না আছে সেটাকেও ইনভেস্টমেন্ট ভাবে। হ্যাঁ, সেইটা নিয়ে তুমি কিছু বলো। দেখুন, মানে আমি বলছি, ধরো তুমি যে কথাটা বললে যে আমি দেশকে রক্ষা করার জন্য যেহেতু গোল্ড ইম্পোর্ট করতে হয়, একদম দুধে ব্যবসায়ীর কথা, যেটার উপর প্রাইম মিনিস্টার ফোকাস করতে চেয়েছেন যে আমাদের যেহেতু পুরোটা মানে ইম্পোর্ট করতে হচ্ছে, ঠিক আছে। আমি তোমাকে বলছি যে সেক্ষেত্রে তো যারা গোল্ডকে ইনভেস্টমেন্ট ভেবে গয়নাগাটি কেনেন, সেটাও তো একটা ব্যাপার আছে। তাহলে তারা কিভাবে কিনবেন? দেখুন, গোল্ড যখন জুয়েলারি বিক্রি হয় দুটো পারপাসে হয়। হুম। একটা পারপাস থাকে রিকোয়ারমেন্ট, ধরো কারো বিয়ে আছে, হুম। 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 তার জুয়েলারি দরকার, কাউকে গিফট করতে চায়। হুম। আমাদের ভারতের বেস্ট গিফট হচ্ছে জুয়েলারি, হুম। সোনার সোনার গোল্ড গয়না, জুয়েলারি। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। তো সেটা রিকোয়ারমেন্ট। এবার অনেক টাইমে কি হয় যে আমার ঘরেতে কিছু বেশি পয়সা পড়ে আছে, আমি কি করলাম যে আমার জুয়েলারিও কিনলাম, রিকোয়ারমেন্টও পূরণ করলাম এবং তার সঙ্গে ইনভেস্টমেন্টও করলাম। আমি বলবো কিছুদিনের জন্য আমরা রিকোয়ারমেন্টের জুয়েলারির উপরে বেশি জোর দিই আর ইনভেস্টমেন্টটাকে একটু সাইডে রাখি। হুম। যদি আমার রিকোয়ারমেন্ট নেই তাহলে আমি জুয়েলারিটা এখন না কেনাটাই দেশের জন্য ভালো হবে। কিন্তু সেক্ষেত্রেও তো সেলস এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে সেলস আমার মনে, হ্যাঁ,
25% হয়তো এফেক্ট হবে, বেশি হবে না, এতটা নয়। এতটা হবে না। ওকে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমায় বলছি যে রিজার্ভ ব্যাংকের কাছে যে গোল্ডটা রয়েছে হুম। সেটা তো ওরা এমার্জেন্সি হিসাবেই রেখে দেয়। হুম। এবার সেইটা যদি আমরা মার্কেটে ডাইলিউট করে দিই সেটা রিস্ক হয়ে যাবে না? না, সেটা তো গভর্নমেন্ট, রিজার্ভ ব্যাংক কি করবে, সেটা পিওসি ব্যাংক মানে এসবিআই, আদার্স যেসব গভর্নমেন্টের ব্যাংক তাদেরকে দেবে, তারা মার্কেটে দিবে। তো গোল্ডে ফরম্যাটে থাকছে, হুম। সেখানে কোনো রিস্ক নেই। এই গোল্ডটা যে সার্কুলেশনে আনে তার ইন্টারেস্ট পাবে আবার রিজার্ভ ব্যাংক। এই গোল্ডটা যদি সার্কুলেশনে আনতে হয় তখন কি ওকে গোল্ডটা বিকৃত করতে হবে? বিক্রি না, লোনও দিতে পারে না। ওকে। যেমন আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কি হয়, এই সিস্টেমটা একটু গোল্ড লোন নেওয়া হয়। মানে আমি জুয়েলারি বিজনেসম্যান, আমি এসবিআইয়ের কাছ থেকে কিংবা যে কোনো ব্যাংকের কাছ থেকে আমি গোল্ড লোন নিতে পারি। আমি যে গোল্ড লোনটা নিলাম, আমাকে গোল্ড ফরম্যাটে ওটা রাখতে হবে, আমি ওটাকে ক্যাশ করতে পারবো না, আমাকে এবার গোল্ডই রিটার্ন করতে হবে। ওকে। এরকম গোল্ড লোন সিস্টেম আছে। তো যদি আরবিআই যদি এটা গাইডলাইন দিয়ে দেয় যে এই সোনাটা পার্টিকুলারলি লোন নিয়ে যে দেওয়া হবে তাকে গোল্ড ফরম্যাটে রাখতে হবে, গোল্ড লোন পারপাস ইউজ করবে, তাহলে এই গোল্ডটা কিন্তু সার্কুলেশন এসে যাবে।